পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি ভারত সফর করে এসেছেন। আমাদের সরকারের জন্য এবং আমাদের দেশের জন্য ভারতের এই সফরটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রথমত হলো যে আমাদের অর্থনীতির ভঙ্গুর অবস্থা, যে অর্থনীতির আমদানি বাণিজ্যের অলমোস্ট 46% ভারতের সাথে সম্পৃক্ত। আমরা এশিয়ান ক্লিয়ারিং হাউসের মাধ্যমে প্রতি 3 মাস অন্তর অন্তর যে ব্যয় নির্বাহ করি, এটা আমাদের জন্য একটা বিরাট পাওনা। অর্থাৎ আমরা আমদানি করছি, তার 90 দিন পরে এশিয়ান ক্লিয়ারিং হাউসের মাধ্যমে ভারতকে আমরা আমদানির মূল্য পরিশোধ করছি। অথচ এই অন্য যে কোনো দেশের সঙ্গে যদি আমাদের লেনদেন হয়, ইমিডিয়েটলি এলসি এর সাইট, মানে দেখার সঙ্গে সঙ্গে, অর্থাৎ এই পণ্য শিপমেন্ট করার সঙ্গে সঙ্গেই তাদেরকে টাকাটা দিয়ে দিতে হচ্ছে। কোনো কারণে যদি দেরি হয় তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট এলসি ওপেনিং যারা ব্যাংক আছে তাদেরকে সুদ গুনতে হয়। তো শেখ হাসিনার পতনের পরে ভারতের সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক, আমদানি বাণিজ্য, এমনকি ভারতের সঙ্গে বাংলাদেশে যে সীমিত আকারে রপ্তানি বাণিজ্য শুরু হয়েছিল, এবং ভারতের বড় বড় বন্দর, সমুদ্র বন্দর, নদী বন্দর, স্থলবন্দর এবং বিমানবন্দর, এইগুলোকে আমরা ট্রানজিট হিসেবে ব্যবহার করে বছরে হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করছিলাম। তারপর আবার যে সকল কাট আপ টাইম, যেমন ধরুন আমাদের গার্মেন্টসের একটি পণ্য আমরা এক্সপোর্ট করব আমেরিকাতে, এয়ারে অথবা সিতে, তো সেক্ষেত্রে আমাদের ব্যবসায়ীরা করতো কি, আমাদের যেমন বাংলাদেশ থেকে যদি ধরুন সিঙ্গাপুরে পাঠাই, কলম্বোয় পাঠাই বা দুবাইতে পাঠাই ট্রানজিট পোর্ট হিসেবে, তো সেখান থেকে আবার আমেরিকা বা ইউরোপে যে কানেক্টিভিটি আছে সিতে, এয়ারে, তার চাইতে আমরা যদি ভারতের বন্দরগুলো ব্যবহার করি, বেশ কয়েকটি বন্দর, সেখানে দেখা গেল ব্যবসায়ীরা কানেক্টিভিটি ভালো পায়, রেট কম পায় এবং ট্রানজিট টাইমও তুলনামূলকভাবে কম হয়। এই চুক্তিগুলো শেখ হাসিনার জমানাতে হয়েছিল, যার ফলে আমাদের আমদানি বাণিজ্য এবং রপ্তানি বাণিজ্য রীতিমতো ভারতীয় বন্দরগুলো ব্যবহার করে আমরা নিদারুণ লাভবান হচ্ছিলাম, যেটা ইউনূস সরকারের আমলে বন্ধ হয়ে যায়। এই জিনিসগুলো আমাদের ফেরত পাওয়ার জন্য দরকার। দ্বিতীয়ত হলো ভারতের সঙ্গে আমাদের যে পানি চুক্তি আছে, যেটি চলমান, গঙ্গা চুক্তি, পদ্মা নদীর হিস্যা এবং পানি বন্টন, এটা খুব দ্রুত নিষ্পত্তি করতে হবে। এর কারণ হলো যত কিউসেক পরিমাণ পানি আমরা পাচ্ছিলাম শেখ হাসিনার জমানাতে, সেটা অন্তত যদি বহাল না থাকে বর্তমান সরকারের জন্য গলার কাটা হয়ে দেখা দেবে। ভারতের সঙ্গে আমাদের যে জ্বালানি চুক্তি ছিল, যে অনুযায়ী এই সরকার মাত্র 1.5 মাসের মাথায় তিনবার, একবার আসলো 5,000 মেট্রিক টন, তারপরে বোধহয় 9,000 মেট্রিক টন, আবার আসলো 7,000 মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে। এটা বাড়াতে হবে এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য। ভারত যদি এটা বন্ধ করে দেয় ইউনূস জমানার মতো, এবং যদি বন্ধ করে দিত, এই সময়টাতে আমরা যে তাদের কাছ থেকে যে পরিমাণ সাপোর্ট পেলাম এই গত 1.5 মাসে, এটা যদি না হতো বর্তমান সরকার যে ডিজেল পরিস্থিতি মোকাবেলা করছে সেটি আরও মারাত্মক আকার ধারণ করত। এর বাইরে শেখ হাসিনার বিচার, শেখ হাসিনার প্রত্যার্পণ, আওয়ামী লীগের রাজনীতি করা না করা, এই বিষয়গুলো নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, ভারতের যে কতগুলো দাবি দেওয়া রয়েছে, ভারতের যে কতগুলো এক্সপেকটেশন রয়েছে, সেই জায়গাগুলোতে সরকারকে টাচ করতে হবে। সরকার যদি ভারতকে রাজি খুশি করে আওয়ামী লীগকে ব্যান করতে পারে, বা আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে এটা যদি সরকার কন্টিনিউ করতে পারে, ওয়েল অ্যান্ড গুড। আদারওয়াইজ এখানে ভারতের সঙ্গে তাদের একটা নেগোসিয়েশন আসতে হবে, অথবা সেই ইউনূস জমানার মতো ভারতকে অ্যাভয়েড করে ভারতের চোখে চোখ রেখে কথা বলে এগুতে হবে। এর বাইরে বর্তমান সরকারের উপরে ভারতের নেক নজর, সমর্থন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার উপরে সরকারের স্থায়িত্ব, সরকারের টিকে থাকা অথবা সরকারের কার্যক্রম ভালো করা, এর সব কিছু নির্ভর করে। এরকম অনেকগুলো বিষয় নিয়ে
আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সেখানে গিয়েছিলেন। যাওয়ার সময় আমাদের একরাশ আশা ছিল, কিন্তু তিনি সেখান থেকে যেভাবে ফিরে এসেছেন, ফিরে আসার পর যেভাবে এলোমেলো কথাবার্তা বলছেন, তাতে আমরা স্পষ্টতই হতাশ। তিনি বলেছেন, এটা অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো। তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক যদি ভারতকে এগিয়ে নিতে হয়, তাহলে অবশ্যই গঙ্গার পানি চুক্তি দ্বারা এটা শুরু করতে হবে। তো এখানে মূল ব্যাপার হলো যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গিয়ে আমরা ভারতকে প্রিকন্ডিশন দিচ্ছি। বোঝার চেষ্টা করুন, এটা কোনো অবস্থাতেই আলোচনার কোনো ফলপ্রসূ দিক নয়। অন্যদিকে খলিলুর রহমান সাহেব সেখানে গেলেন, কথাবার্তা বলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই ধরনের চমকপ্রদ কোনো কথা আমরা শুনিনি, বরং যেটি শুনছিলাম যে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ আমাদের যে প্রধানমন্ত্রী তিনি ভারত সফরে যাবেন, ভারত সেটা আহ্বান জানিয়েছেন। এবং বাংলাদেশের পত্রপত্রিকা বলার চেষ্টা করছিল যে তারেক রহমান সাহেবের যে প্রথম বিদেশ সফর এটা ভারতের মাধ্যমে হবে। কিন্তু পরবর্তীতে আবার দেখা গেল যে এই খবরটি ভুয়া খবর, এটি ঠিক নয়, এভাবে সরকারের পক্ষ থেকে জানানো হলো। ফলে কি হলো যে ভারত যে ভ্রমণ বা ভারতের যে পররাষ্ট্র নীতি কিংবা আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর, এগুলোর আলটিমেটলি যে ফলপ্রসূ যে বিষয় সেটি হবে মিস্টার নরেন্দ্র মোদী, তিনি বাংলাদেশে আসবেন, দ্বিপাক্ষিক বৈঠক হবে, অথবা জনাব তারেক রহমান তিনি দিল্লি যাবেন। কিন্তু এর কোনোটি হলো না এখনো পর্যন্ত। পররাষ্ট্রমন্ত্রী ভারত থেকে সফর করে এসে তিনি আবার বেইজিং সফরে যাবেন। এই মুহূর্তে বেইজিং খুব ব্যস্ত, ভীষণ রকম ব্যস্ত। বিশেষ করে ইরান এবং আমেরিকার যুদ্ধ নিয়ে তারা ব্যস্ত। তাদের দেশে ফুয়েল ক্রাইসিস এখন তুঙ্গে। যে কোনো কারণে এখন বেইজিংয়ের যে মেজাজ 99 ডিগ্রি হয়ে আছে। এর বাইরে আমেরিকা ইরানকে টার্গেট করে যে তাদের যে যুদ্ধ পরিকল্পনা, সেই যুদ্ধ পরিকল্পনা তারা স্পষ্টতই চীনকে এবার টার্গেট করেছে। এর কারণ হলো যে আমেরিকা মনে করছে ইরানের যে সফলতা, সেই সফলতার পিছনে চীনের অস্ত্র, চীনের গোয়েন্দা তৎপরতা এবং চীনের যে যাকে বলা হয় ডিজিটাল প্রযুক্তি বা ড্রোন প্রযুক্তি, এটি যে কোনোভাবে হোক ইরানের কাছে নিয়মিত সরবরাহ করা হতো, যার ফলে যুদ্ধের ময়দানে ইরান অসম্ভব ভালো করেছে এবং আমেরিকাকে তছনছ করে ছেড়ে দিয়েছে। এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে করে চীন খুব দ্রুত তাইওয়ানের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ইরানের এই যুদ্ধের একটা ইতিবাচক ফলাফল এবং তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ইউক্রেন যে যুদ্ধ, সেই যুদ্ধের একটা ইতিবাচক ফলাফল একটু যাকে বলা হয় চীনের দিকে আসা মাত্রই চীন সেই তাইওয়ানের দিকে হাত বাড়াবে। আর সেই অবস্থাতে যখন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় রাত দিন ব্যস্ত আমেরিকা, ইরান, ইউক্রেন নিয়ে, সেখানে বাংলাদেশের যে বিষয়টি, সেই বিষয়টি তাদের কাছে কতটা গুরুত্ব পাবে আই ডোন্ট নো। অথচ যদি এই সময়টিতে চীনে যাওয়া হয়, চীন মূলত আমাদেরকে এই মুহূর্তে অর্থনৈতিক সাহায্য ছাড়া আসলে তেমন কিছুই করতে পারবে না। কিন্তু আমার জানা মতে চীন সাধারণত বাংলাদেশের এই যে ক্রাইসিস মোমেন্ট, এই ক্রাইসিস মোমেন্টে তারা কোনো বিনিয়োগ করবে না। যেভাবে শেখ হাসিনার শেষ জমানাতে তিনি যখন সর্বশেষ চীন ভ্রমণ করেছিলেন, তখন চীন কার্যত কোনো টাকা দেয়নি, বরং তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে এবং ওখান থেকে শেখ হাসিনার পতন শুরু হয়েছে। দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইউনূসও গিয়েছিলেন। প্রথমে বলা হয়েছিল যে সেখান থেকে তিনি প্রচুর টাকা পাবেন, $40 বিলিয়ন পাবেন। পরবর্তীতে দেখা গেল 40 পয়সাও চীন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়নি। আবার এই মুহূর্তে যেটা আছে, ডক্টর খলিলুর রহমান যদি চীন যান এবং সেখান থেকে খালি হাতে ফিরে আসেন, তাহলে ভারত থেকে তার যে সফর, সেই সফরটা 100% নেতিবাচক হয়ে পড়বে। ফলে সরকার হঠাৎ করে এই যে ভারত সফরে গেল, সফরের পরে আবার এসে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী
তিনি একেবারে চুপচাপ হয়ে গেলেন। তার সঙ্গে সঙ্গে তিনি সেই ভারতকে উল্টো শর্ত দিলেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে হলে গঙ্গা চুক্তি সেটা বাস্তবায়ন করতে হবে, বা গঙ্গা চুক্তিতে বাংলাদেশকে বেনিফিট দিতে হবে, পানির ন্যায্য হিস্সা দিতে হবে। তো এই যে সমস্যা, এই সমস্যাগুলো কেন হলো? আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর খলিলুর রহমান দিল্লি যাওয়ার পূর্বে ঘটা করে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা, এটি রং মেসেজ গেছে দিল্লির কাছে। দ্বিতীয়ত ১/১১-র কুশীলব হিসেবে মাসুদউদ্দিন চৌধুরী এবং মামুন খালেদ, তাদেরকে গ্রেপ্তার করার পরে তাদের কাছ থেকে যে স্বীকারোক্তি আদায় করা হয়েছে, বা তারা যে স্বীকারোক্তি দিয়েছেন, যেগুলো পত্রপত্রিকা এসেছে এবং ওপেন সিক্রেট, সেখানে যে সকল কুশীলবদের নাম এসে গেছে তারা বাংলাদেশের সবচেয়ে বড় রুই কাতলা। এই রুই কাতলাগুলো সেই আজকে প্রায় ৩০-৩৫ বছর ধরে দিল্লির দাস হিসেবে, দিল্লির এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে তারা বাংলাদেশে বসে সবসময় ক্ষমতার কলকাঠি নাড়ে। আবার একই সময় এই চক্রটি, এই সিন্ডিকেটটি আমেরিকা এবং ইউরোপ, তাদেরও প্রতিবহী হিসাবে, স্বার্থ রক্ষাকারী হিসাবে, দাবিদার হিসাবে বাংলাদেশে কাজ করে। তো খলিলুর রহমান সাহেবের দিল্লি সফরের আগে শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার এবং ১/১১-র কুশীলব হিসেবে খালেদ মামুন এবং মাসুদউদ্দিন চৌধুরীর গ্রেপ্তার, তার সঙ্গে সঙ্গে যেটাকে আমি বলবো যে সাপের লেচে পা দিয়েছে সরকার, অর্থাৎ ১/১১ সকল কুশীলবের নাম যেভাবে সামনে চলে এসেছে, এতে করে বাকিদেরকেও ধরতে হবে, এবং বাকিদেরকে যদি ধরা না হয় তাহলে এই যে দুজনকে ধরা হয়েছে এটি সরকারের জন্য বুমেরাং হয়ে দেখা দেবে। এদিকে এনসিপি, জামাত, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা সরকারের অংশীদার, তাদের কারোর সঙ্গে সরকারের সম্পর্ক ভালো নয়। খুব দ্রুত তাদের মধ্যে অহিনকুল বা দাকুমড়ার সম্পর্ক শুরু হয়ে যাবে। এছাড়া আরও যে জিনিস আছে সেটি হলো সরকারের যারা শরিক রয়েছেন সরকারের মধ্যে, তাদের সবার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সরকারের ভিতরে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত, অর্থাৎ দলীয় নেতাকর্মীদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত, এটিও প্রকট আকার ধারণ করেছে। যারা এমপি হয়েছে, যারা হননি, যারা মন্ত্রী হয়েছেন, যারা হননি, আবার মন্ত্রী হওয়ার পরে যারা ভালো দপ্তর পেয়েছেন অথবা যারা পাননি, দপ্তর পাওয়ার পরে আবার স্বাধীনভাবে কাজ যারা করতে পারছেন তারা, বরং যারা পারছেন না, এইগুলোর মধ্যে মানে দৃশ্যমান যে সকল বিরোধ আমরা দেখতে পাচ্ছি, তাতে করে সরকারের সামনের দিনগুলো মোটেও ভালো যাবে বলে মনে হচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটা অনেকটা হাইপোথেটিক্যাল, অনেকটা দার্শনিক চিন্তাভাবনা। আপনি যদি আজকের দিনের যে বাস্তব সমস্যাগুলো রয়েছে সেই বাস্তব সমস্যার দিকে তাকান, তাহলে তো এই আলোচনা আপনার কাছে অনেকটা বিলাসী মনে হতে পারে। এই মুহূর্তে আপনার সমস্যা গ্যাস সিলিন্ডার, এলপিজির দাম বেড়ে গেছে। যারা নিজেদের গাড়ি এলপিজিতে রূপান্তর করেছেন তারা অনেকে বিপদে পড়েছেন। এর কারণ হলো যে অনেকগুলো এলপিজির যে পাম্প রয়েছে সেই পাম্পগুলো চলছে না। যারা এলপিজির যে সিলিন্ডারগুলো রয়েছে সেই সিলিন্ডার দিয়ে রান্নাবাড়া করেন, তাদের অনেকের মধ্যে এখনো সমস্যা হয়নি, কিন্তু অনেকের মধ্যে আতঙ্ক যে কিভাবে রান্নাবাড়া করবেন। যারা গাড়ি চালান প্রায় অনেকেই তাদের যে কর্মঘণ্টা, এই কর্মঘণ্টা কমিয়ে ফেলেছেন। আমি নিজের কথা বলি, আমি ব্যবসা করি 1991 থেকে। তার আগে 4 বছর 5 বছর চাকরি করেছি। 86 সন থেকে আমি কাজ করছি, অলমোস্ট 42 বছর। 18 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছি। এই 18 ঘন্টার মধ্যে একটা বিরাট সময়, অন্তত দৈনিক 6 থেকে 7 ঘন্টা কম করে হলে আমি
ট্রাভেল করতাম। বাসা থেকে অফিস, অফিস থেকে অন্য অফিস, মার্কেটিংয়ে যাওয়া, ফ্যাক্টরিতে যাওয়া, বিভিন্ন সভা সমিতি সেমিনারে অংশগ্রহণ করা, বিভিন্ন পার্টি দেওয়া, সব মিলিয়ে আমাকে 7-8 ঘন্টা ট্রানজিটে থাকতে হতো এবং আমার বাহন প্রাইভেট কার। এবং এই তেলের সংকট শুরু হওয়ার আগ পর্যন্ত এটা অব্যাহত ছিল। কিন্তু এই তেল সংকট হওয়ার পরে আমি ঘরে বসে গেছি। আমার গাড়ি নিয়ে আমি কোনো একটা পেট্রোল পাম্পে গিয়ে 7 ঘন্টা 8 ঘন্টা বসে থাকবো, এটা সম্ভব হচ্ছে না। আর আমি যে গাড়ি চালাই সেই গাড়িতে যদি কোনো ত্রুটিযুক্ত তেল ব্যবহার করি, যেমন দেখা গেল যে এখন ব্ল্যাক মার্কেটে পর্যাপ্ত তেল পাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে যে পেট্রোলের সঙ্গে সিঁদুর মিশিয়ে অকটেন বানানো হচ্ছে। তো আপনার অকটেন চালিত গাড়ি, সেই গাড়িতে যদি আপনি এইভাবে 2 নম্বর তেল ভরেন, তাহলে আপনাকে আবার সেই গ্যারেজে পাঠাতে হবে গাড়ি ঠিক করার জন্য। বেটার হলো নট টু মুভ। টেলিভিশন টকশোতে যাই, টেলিভিশন টকশোর গাড়িগুলো এসে নিয়ে যায়, আবার দিয়ে যায়। ভাঙাচোরা গাড়ি, কিন্তু আমার শরীরের উপর অনেক চাপ পড়ে। তারপরও এই টেলিভিশনের গাড়িগুলোতে যাতায়াত করে ওরা খুব কষ্ট করে। কিন্তু আজকে একটা টেলিফোন করে বললো যে ওদের যে রাত 10টার যে শোটা আছে সেই শোটা তারা বন্ধ করছে, এখন ওটা রেকর্ডিং করবে দিনে। তো এই জন্য উনি আমাকে, সেই টেলিভিশন যিনি সিইও, তিনি টেলিফোন করে বললেন যে রনি ভাই, আমরা দুপুর 12টার সময় করব। তাই আমি বললাম যে কেন? বলে যে পেট্রোল সমস্যা। তাই আমি বললাম যে আমারও তো সমস্যা, তো তোমরা গাড়ি না দিলে তো আমি যেতে পারবো না। বলে যে না, গাড়ি দেব, দিনের যে সমস্যা সুবিধা সেটা হলো দিনে ধরুন আপনাকে নিয়ে আনলাম, অন্য সবাই তো নর্মালি অফিসে আসে, তারা পাবলিক ট্রান্সপোর্ট করে চলে যায়। কিন্তু রাতে যখন 11টা 12টার সময় হয়, যে কোনো একটা শো হয়, অন্তত এই শোয়ের সাথে জড়িত 20 থেকে 25 জন লোককে আমার ট্রান্সপোর্ট দিতে হয় রাতে, যেটি আমি এই তেলের কারণে সামাল দিতে পারছি না। এজন্য বেশিরভাগ যে প্রোগ্রামগুলো রাতে হতো সেই প্রোগ্রামগুলো আমরা দিনে নিয়ে আসছি শিফট করে রেকর্ডিং। ফলে কি হলো, টেলিভিশনের যে অনুষ্ঠানের মান, সেই মানটা থাকবে না। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। অনেকে ধরুন আমার ব্যবসা, আমার এই ব্যবসার মতো অন্যান্য যাদের ব্যবসা আছে, আপনি যত মুভমেন্ট করবেন, ক্লায়েন্টদের কাছে যত যাবেন, ক্লায়েন্ট আপনার কাছে যত আসবে, এখানে তত ব্যবসা বাণিজ্য বেশি হবে। কিন্তু এখন এই মুহূর্তে যে যার অবস্থানে চুপ করে বসে আছে, নড়াচড়া করতে পারছে না। মানে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা অতিক্রম করে পেট্রোল পাম্পে যখন একেবারে কাছাকাছি চলে যাবেন, তখন পেট্রোল পাম্প বললো যে তেল শেষ হয়ে গেছে। আমি নিজে বেশ কয়েকবার এরকম বিব্রত করা অবস্থার মধ্যে পড়েছি, এই জন্য আমি বলছি না, আমি এখানে যাবো না। তো এই যে সমস্যা, এটা হলো বাস্তব সমস্যা। এর সঙ্গে দ্রব্যমূল্যের দামে আগুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনার জন্য যে টাকা, সেই টাকা আপনার নেই, চাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই। সেখানে আপনি রাজনীতি নিয়ে কি আলোচনা করবেন? রাজনীতি, নির্বাচন নিয়ে কি আলোচনা করবেন? রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কি আলোচনা করবেন? এই বিষয়গুলো যদি বলা হয় তাহলে অনেকটা বিলাসী, অথচ এই বিলাসী বিষয়গুলি আলোচনা করা খুব জরুরি। আমাদের আজকের দিনের যে সমস্যাগুলো আজকে আমরা উপভোগ করছি, উপভোগ করলাম এই কারণে যে এই দুর্ভোগ দুর্দশা অ্যাভয়েড করার কোনো ওয়ে নেই। দেশের ইসলামী ব্যাংকগুলোতে যাদের টাকা আটকে আছে, সেই সালাউদ্দিন কাদের চৌধুরী বলছেন যে ধর্ষণ যেখানে অনিবার্য, সেখানে উপভোগ করাটাই বুদ্ধিমানের কাজ। তো বাংলাদেশের এখন যে চরম দুরবস্থা চলছে, সেই দুরবস্থা যেহেতু আপনি কোনো ওয়ে নেই, তো এই ওয়ে না থাকার কারণে এটাকে আপনি উপভোগ করতে জানতে হবে, শিখতে হবে। এবং এক্ষেত্রে আপনার কল্পনার শক্তি যত বেশি, ভবিষ্যৎ নিয়ে আপনি যত বেশি আশাবাদী হতে পারবেন এবং নানাভাবে নিজের অবস্থানকে বিচার বিশ্লেষণ করতে পারবেন, ততই আপনি ভালো থাকতে পারবেন। যেটা বলছিলাম, আমাদের দেশের আজকের যে সমস্যাগুলো সবই রাজনীতি প্রসূত, রাজনীতি থেকে উৎসরিত। যে সমস্যাগুলো 2009 সনে ঘটেছে, 12 সনে ঘটেছে, 14 সনে ঘটেছে, সেটা নির্বাচন হোক, সেটা একটা ব্যাংকের অনুমতি দেওয়া হোক, চাঁদাবাজি হোক, একটা সিন্ডিকেশন হোক, আফটার 10 ইয়ার্স এটার কুফল আমাদেরকে অক্টোপাসের মতো একেবারে আঁকড়ে ধরেছে।
আবার এখন যে সমস্যাগুলো ঘনীভূত হচ্ছে, আমরা যদি এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা না করি, তাহলে এই সমস্যাগুলো আগামীতে আমাদেরকে একেবারে কণ্ঠনালী চেপে ধরবে। বর্তমানের যে রাজনীতি, সেই রাজনীতি সঠিকভাবে চলছে না। আপনি দেখুন যে বাংলাদেশে যত রাজনীতিবিদ রয়েছেন, কি প্রধানমন্ত্রী, কি বিরোধী দলীয় নেতা, কিংবা যারা প্রবাসে আছেন আওয়ামী লীগ, কিংবা যারা রাজপথে আছেন ছোট ছোট রাজনৈতিক দল, যারা বাম ঘরানার রাজনৈতিক দল, ছোট ছোট, আমি কারো মুখে হাসি দেখছি না। কেউ কারো ব্যাপারে স্বস্তিতে নেই, শান্তিতে নেই। এই অবস্থায় রাজনীতির ভবিষ্যৎ কি? আগামী থেকে একটা নির্বাচন হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে একটা বিষয় দেখে নেই যে এখানে যে বিষয়গুলো আছে সেটা হলো যে এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ কিন্তু গত সেই 10 বছর ধরে একটা ট্রান্সফর্ম, নতুন একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করা হচ্ছিল। শেখ হাসিনা যখন এটাকে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র, ভারতমুখী গণতান্ত্রিক রাষ্ট্র, একটি বুর্জোয়া অর্থনীতি, কম গণতন্ত্র, বেশি উন্নয়ন, বাকস্বাধীনতা কম, উন্নয়ন বেশি, এবং পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের ক্ষমতা যেভাবে ভাগাভাগি হয়ে যায় সেটাকে তিনি কেন্দ্রীভূত করার চেষ্টা করেছেন, এবং তিনি খোলামেলা বলেছেন যে আই নিড অ্যাবসোলিউট পাওয়ার, আমার আরও ক্ষমতা দরকার, একক ক্ষমতা দরকার। এই কথাগুলো তিনি বলেছেন যে আমি এর সমস্ত মুনাফিকি পছন্দ করি না, কোনো এলোমেলো কথা না, আমার ক্ষমতা দরকার, আরও ক্ষমতা দরকার। তো তিনি যখন এই জিনিসগুলো চাচ্ছিলেন, ঠিক সেই সময় বাংলাদেশ কিন্তু রূপান্তর হচ্ছিল। সব জায়গাতেই শেখ হাসিনা, সব জায়গাতেই বঙ্গবন্ধু, সব জায়গাতে আওয়ামী লীগ, এর বাইরে অন্য কোনো কিছু নেই। এই যে রাষ্ট্রের যে ট্রান্সফর্ম, এটাকে আবার প্রতিহত করার জন্য উগ্রবাদ চালু হয়ে গেল। এর কারণে কোনো অবস্থাতে মানুষ যখন গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করতে না পারে, মিছিল করতে না পারে, মিটিং করতে না পারে, তখন সেখানে উগ্রবাদ স্থান নেয়। বোমা মারো, জঙ্গি তৎপরতা চালাও, গেরিলা যুদ্ধ করো, সরকারকে নামাও। সরকার যখন এটা টের পেল, তখন তারা তাদের অত্যাচারের যে স্টিং রোলার তারা আরও বাড়িয়ে দিল। তারা গুম করলো, খুন করলো, মামলা দিল, মোকদ্দমা দিল, দেশ থেকে এমন একটা পরিস্থিতি তৈরি করলো যে হাজার হাজার মানুষ, বিরোধী পক্ষের যারা লোকজন, তারা দেশ থেকে বের হয়ে গেল। কিন্তু সরকার যেটি দমন করতে পারলো না, সেটি হলো সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাহাড়ে ট্রেনিং চলতে থাকলো। মাঝে মধ্যে দুই একজনকে ধরতো, কিন্তু কাজ হতো না। সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেশের বাইরে যে শক্তিগুলো আছে তাদের সহযোগিতা নেওয়া হলো, কখনো কোনো রাষ্ট্রের অথবা কখনো কোনো সংগঠনের। আমরা লস্করে তৈবার কথা জানি, আনসারুল্লাহ বাংলা টিমের কথা জানি, আরও অনেক, কেউ আইএসের কথা বলেন, কেউ আল কায়দার কথা বলেন, কেউ তালেবানদের কথা বলেন। কিন্তু এই জিনিসগুলো শেখ হাসিনার জামানাতে মানে আমরা তখন অপপ্রচার বলেছি, কিন্তু এই জিনিসগুলো যে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ফলে কি হলো দেখুন, শেখ হাসিনা যে রাষ্ট্রটির ট্রান্সফর্ম করার চেষ্টা করেছিল সেটা বুমেরাং হয়ে গেছে। বুমেরাং হওয়ার পরে যখন শেখ হাসিনার পতন ঘটল এবং ইউনূস সরকার আসলেন, তখন সারা বাংলা টগবগিয়ে ফুটছে। এক পক্ষ পালাচ্ছে, আর এক পক্ষ অস্ত্র হাতে তারা লড়াই করছে। সেনাবাহিনী, পুলিশ, তাদের হাতে অস্ত্র ছিল, আর অপর পক্ষ তারা তাদের অস্ত্র লুকিয়ে রেখেছে। কিন্তু যারা রাষ্ট্রশক্তি, তারা টের পাচ্ছিল যে এদের হাতে গোপন অস্ত্র আছে, দেশি বিদেশি শক্তি আছে, এদের সাথে রাষ্ট্রশক্তি আছে। ফলে কিছু মানুষের কণ্ঠ সেটা গোলা বারুদের চাইতে শক্তিশালী হয়ে গেল। কিছু মানুষের আঙ্গুলি হেলন AK-47 চাইতে ধ্বংসাত্মক হয়ে গেল। কিছু মানুষের হুঙ্কার পরমাণু বোমার চাইতে মারাত্মক হয়ে গেল, যা বাংলাদেশে
কখনো ঘটেনি, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে 17 মাসে সেটা ঘটে পুরো রাষ্ট্রের যে চরিত্র, সেই চরিত্রটি একেবারে এলোমেলো করে দিল। চাল এবং ডাল একত্রে মিশালে যা হয়, বা খিচুড়ি হয়ে যায়, খিচুড়ি হওয়ার পর আপনি কোনটা ডাল, কোনটা চাল, কোনটা তেল, কোনোটাই আলাদা করতে পারবেন না। ওই রকম বাংলাদেশ রাষ্ট্রের যে নীতি, আদর্শ, ভবিষ্যৎ সব কিছু জগা খিচুড়ি হয়ে গেল। এখন সেই জগা খিচুড়ি নিয়েও রাষ্ট্র এগোতে পারল না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে চলে যেতে হলো, নতুন একটি সরকার ক্ষমতায় আসছে। এই সরকার ক্ষমতা আসার পরে কোনো পরিবেশ পরিস্থিতি তারা এখনো পর্যন্ত উন্নয়ন করতে পারেনি। না চাঁদাবাজি, না আইন শৃঙ্খলা উন্নতি, না দলীয় ক্যাডারদেরকে দমন, না অর্থনৈতিক যে সমৃদ্ধি, কর্মসংস্থান, সামাজিক সংহতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য চমৎকার একটি নাগরিক সমাজ গড়ে তোলা, যারা জনমতকে প্রভাবিত করবে। একটা সিঙ্গেল জায়গাতে এই সরকার একটা বিন্দু বসাতে পারেনি, বরং যাদেরকে সরকার নিয়োগ করেছে বিভিন্ন কাজের জন্য, ধরুন জনমত সৃষ্টি করার জন্য এক গ্রুপকে নিয়োগ করা হয়েছে, তাদেরকে দেখলে জনমত আর উল্টে যায়। কাউকে নিয়োগ দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, তারা উল্টে এসে আইন শৃঙ্খলা আরো এলোমেলো করে ফেলেছে। কাউকে নিয়োগ দিয়েছে প্রশাসনকে ঠিক রাখার জন্য, তারা এসে প্রশাসনকে আরো এলোমেলো করে ফেলেছে। ফলে এই চলমান সময়টিতে সরকারের মাত্র 1.5 মাস বয়স, এই 1.5 মাস বয়সে যে সকল ঘটনাগুলো ঘটে গেছে তা কাউন্টার হয়ে, প্রতিঘাত হয়ে যেভাবে সরকারের দিকে উল্কার গতিতে ছুটে আসছে, সেগুলো নিয়ে সরকারের কর্তা ব্যক্তি কতটা চিন্তিত আমি বলতে পারবো না, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ বুঝতে পারি আমরা ভয় পাচ্ছি। যেমন ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা বাড়িয়ে গেছেন, পে স্কেল, এটা কি হবে? শিক্ষকদের অনেক দাবি দাওয়া তারা মেনে গেছেন, এটা কি হবে? জাতীয় রাজস্ব বোর্ডকে 2 ভাগে বিভক্ত করে গেছেন, এটার কি হবে? ওই সময়টাতে বিচার বিভাগের জন্য আলাদা একটি সেক্রেটারিয়েট করে মাজদার হোসেন মামলার অধীনে, বা মাজদার হোসেন মামলার যে অন্তর্নিহিত তাৎপর্য সেই অনুযায়ী একটি আলাদা সচিবালয় গঠন করেছেন, সেটা সরকার আইন করে বন্ধ করে দিয়েছে। জামাত, বিএনপি সবাই বলেছে যে তারা কোনো দলকে নিষিদ্ধ করতে চায় না। ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছে যেটি তারা কোনো দলকে নিষিদ্ধ করতে চায় না, কিন্তু তড়িঘড়ি করে বিএনপি সেই ওই জমানার একটি অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্সকে তারা পার্লামেন্টের মাধ্যমে আইনে রূপান্তরিত করেছে। এখন আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ একটি রাজনৈতিক দল। এটার প্রতিক্রিয়া কি হবে? প্লাস অন্যান্য যে সকল অর্থনৈতিক সংকট দেশে, দেশের বাইরে, লোকাল মুদ্রায় এবং বিদেশি মুদ্রায় যেভাবে ধেয়ে আসছে, এটা এই রাষ্ট্র শক্তির যে ট্রান্সফরমেশন যেটা চলছে, এটাকে অন্য একটা জায়গাতে নিয়ে যাবে। বিএনপি যে গান গায়, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, বা জাতীয় পার্টি গান গায় নতুন বাংলাদেশ গড়ব মোরা, তারপর আওয়ামী লীগ গান গায়, আওয়ামী লীগের 4-5টি গান আছে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো সেখানে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশের যে ট্রান্সফরমেশন, এটা বর্তমান সরকার কিভাবে বাস্তবায়ন করবে, এগুলো নিয়ে আলোচনা করা দরকার। সরকারের যে মতিগতি, তারা দেখে মনে হচ্ছে যে এই তারা 10-12টা বিভিন্ন রকম কার্ড তৈরি করবে, পেট্রোল কার্ড, ফুয়েল কার্ড, ডিজেল কার্ড, ফ্যামিলি কার্ড, শিশুদের কার্ড, বাচ্চা কার্ড, রাজনৈতিক কার্ড ইত্যাদি আরো অনেক কিছু। সবাই মানুষ 20-25টা কার্ড নিয়ে ঘুরতে থাকবে, ব্যাংক কার্ড, বিমা কার্ড, আরো কত কিছু, কিন্তু মৌলিক কোনো কিছু হচ্ছে না, মৌলিক কোনো কিছু হচ্ছে না। এর ফলে কি হলো, এই 1.5 মাসের মধ্যে মানুষ অধৈর্য হয়ে পড়েছে। বিরোধী দল
সরকারের ব্যাপারে কোনো আস্থা রাখতে পারছে না। এই সরকারও বলতে পারছে না যে তারা 5টি বছর কিভাবে থাকবে। এই সরকার বলতে পারছে না যে আগামীতে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হবে, কিন্তু কিভাবে হবে। গত নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আসছে, উপনির্বাচনে যেভাবে মাগুরার নাম আসছে, তাতে করে আগামী নির্বাচন যে ভালো হবে না, এটা আজকের দিনে চুপচাপ বলে দেয়া যায়। অন্যদিকে যদি নির্বাচন কোনো মতে ভালো হয়, অ্যাক্সিডেন্টালি, যেটা সম্ভাবনা 1000 ভাগের 1 ভাগ, তাহলে সঙ্গত কারণে জামাত ক্ষমতায় চলে আসবে। এবং জামাত যদি ক্ষমতায় না আসে, যদি বিকল্প কোনো কিছু হয়, রাজপথে যদি আবার আন্দোলন হয়, যেভাবে এনসিপি বলছে, যেভাবে জুলাই আগস্টের বিপ্লবীরা বলছে তারা আরেকটি আন্দোলন চায়, যেভাবে সরকারের যারা লোকজন রয়েছে তারা নিজেদেরকে বিপ্লবী বলে, মানে বিপ্লবের প্রধান মাস্টার মাইন্ড হিসেবে তারা যেভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, সব মিলিয়ে প্রতিটি পক্ষ যেভাবে মুখোমুখি, এতে করে রাজনীতির যে ট্রান্সফর্ম, এটা ভিন্ন দিকে চলে যাবে, রাজনীতি গতি হারাবে এবং সমাজে এমন অনেক কিছু ঘটবে যেগুলো আউট অফ আওয়ার ইমাজিনেশন, আমরা কল্পনাও করতে পারছি না সেই জিনিসগুলো ঘটবে। আপনি চিন্তা করেন, এই কয়দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগী, ইভেন যাদেরকে দেখলে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যেতাম, টেলিভিশনগুলো প্রেস সচিব শফিকের ভয়ে তটস্থ থাকতো। কোথায় তারা আজ এখন বলেন তো? আবার তাদের জায়গাগুলো এখন যারা দখল করে আছেন, তাদেরকে নিয়ে টেলিভিশন মিডিয়াগুলো যারা বাড়াবাড়ি করছে, আপনি দেখবেন যে একটা সময় এদের কাউকে আপনি খুঁজে পাবেন না। এখনই তো রাজনীতির ময়দান থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, তাদের জন্য হেলিকপ্টার এসেছে, তাদের জন্য ভারত তাদেরকে জায়গা দিয়েছে, তোমরা যাবে কই? তোমাদের তো বঙ্গোপসাগরও নেই, অনেকে সাঁতারও জানো না, তোমরা কই যাবে? এই যে কথাগুলো, এর লক্ষণ কিন্তু ভালো নয়। আর এর থেকে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে সমঝোতা লাগবে, উদার হতে হবে, হৃদয় থেকে, মন থেকে প্রতিহিংসা দূর করতে হবে। এই দেশের জন্য যাকে প্রয়োজন, যার একটি ভোট আছে, যার একটি কর্মের হাত আছে, এদেশের উন্নয়নে যার ভূমিকা আছে, প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে হবে এবং তার জন্য জায়গা করে দিতে হবে। ব্যক্তিগত ক্রোধ, ক্ষোভ, লোভ, লালসা থেকে যদি আমি কোনো কাজ করি, এই দেশ ভালো চলবে না।